শাহজাহান শেখ কে ভাই? ও কত বড় নেতা হয়ে গেছে, তো বলে দিয়েছে কত বড় নেতা হয়েছে। কোর্ট অর্ডার করেছে যে রেশন নিয়ে যে দুর্নীতি হয়েছে সেটা তদন্ত করার দায়িত্ব একটা সংস্থার হাতে দিয়েছে। সংস্থার কাজ হচ্ছে নির্দিষ্ট টাইমের মধ্যে সেই তদন্ত করে কোর্টকে জানিয়ে দেওয়া এই হয়েছে। কোর্টের রায়কে মানছে না, কোর্টের অর্ডারকে এরা মান্যতা দেয় না। এই শাহজাহান শেখরা হচ্ছে আবার তৃণমূলের রত্ন। যে অধ্যাপিকাকে জগ ছুড়ে মারবে তাকে পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে এরা পুরস্কৃত করে। এই তৃণমূলের কাছ থেকে বেশি কিছু আশা করা মনে মনে বৃথা হবে। তাই বাংলার মানুষের কাছে অনুরোধ করছি, যত দ্রুত এই তৃণমূলকে বিসর্জন দেওয়া যাবে বাংলার মানুষ তত উপকৃত হবে, তত দ্রুত মঙ্গল হবে। কি করছি দেখলাম আমরা, কি করলো? ইডি আধিকারিকদের মাথা ফাটিয়ে দিল। আমি তো ধন্যবাদ জানাবো ওখানে সিআরপিএফ এর যারা জওয়ান ছিলেন, তারা অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। তারা ঠান্ডা মাথায় জিনিসটাকে হ্যান্ডেল করে ওখান থেকে বেরিয়ে এসেছেন। ভাই তাদেরকে সব সময় অর্ডার থাকে। আপনি ভাবুন তো, যদি শীতলকুচির মতো ঘটনা ঘটতো কি করতো? আজকে পাড়াতে এলাকাতে তৃণমূল বাহিনী বাড়িয়ে কি বলতো, আহারে সংখ্যালঘুদেরকে গুলি করে দিল, সংখ্যালঘুদের উপরে অত্যাচার হলো। সংখ্যালঘু ভাই বোনেদেরকে আমি বিশেষ করে বলবো, সতর্ক হন। এই শাহজাহান, এই আরাবুল, এই শওকতদের মতো নেতাদের ফাঁদে পা দেবেন না। এরা এদের স্বার্থ চরিতার্থের জন্য সংখ্যালঘু ভাইরা কম শিক্ষা ইচ্ছাকৃতভাবে তৃণমূল শেষ করে রেখেছে, এগিয়ে দিচ্ছে বিপদের দিকে। ক্ষতিগ্রস্ত যখন হয়ে যাবে তখন কি বলবে, আরে সংখ্যালঘু ভাইদের উপর আক্রমণ করলো। কিন্তু ওই বন্দুকের সামনে যাবে কেন ভাই? ও তো নিজের মতো করে আসেনি, ইডি বা সেন্ট্রাল ফোর্স আসেনি। কোর্ট অর্ডার করেছে ওদেরকে, কোর্ট ওদের হাতে দায়িত্ব দিয়েছে তদন্ত করার জন্য, ওরা তদন্ত করবে। অত ভয় কিসে? কালকে আমার বাড়িতে আসতে পারে, তো ওয়েলকাম, চা খাও, বসো, তদন্ত করো। কদিন আগে তো দেখলাম ফিরাদ হাকিম মহাশয়ের বাড়ি, মদন মিত্র মহাশয়ের দুটো বাড়িতে তল্লাশি করছিল। তল্লাশি করলো, দীর্ঘক্ষণ তল্লাশি করার পরে ফিরে চলে গেল। অসুবিধা কিছু হয়েছে? যদি দুর্নীতির সাথে যুক্ত থাকতো ধরে নিয়ে চলে যেত। তো শাহজাহান শেখ কি এদের থেকেও বড় নেতা নাকি? খোঁজ নিয়ে দেখবেন, হয়তো এদের থেকেও কলমে আনঅফিশিয়ালি বড় নেতা। কারণ ফিরাদ হাকিম ডাইরেক্ট ভোটটা চুরি করতে পারে না, মদন মিত্র ডাইরেক্ট ভোটটা চুরি করতে পারে না মানুষকে বন্দুক দেখিয়ে, কারণ ক্যামেরার সামনে থাকে তো। আর এই শাহজাহান শেখ, শওকত মোল্লা, আরাবুল্লাহর মতো নেতারা দলের কাছে প্রাধান্য এই জন্যই পায়, এদেরকে ভোট চুরির কাজে লাগানো হয়। আমি কোড আনকোড বলছি, এরা গণতন্ত্রকে হত্যার কাজে এদেরকে লাগানো হয়। গণতন্ত্রকে হত্যা করতে করতে এমন জায়গায় পৌঁছেছে, কোর্টের অর্ডারকে ওরা মানছে না। এদের মতো নেতাদের বাইরে থাকার জায়গা নয়। অবিলম্বে আমি মনে করি মমতা ব্যানার্জি যদি বাংলার সত্যিকারের সুশাসন প্রতিষ্ঠা করতে চায়, এই ধরনের যারা তোলাবাজ নেতা আছে, যারা গণতন্ত্রকে মান্যতা দেয় না, যারা কোর্টের অর্ডারকে মান্যতা দেয় না, যারা ইডি আধিকারিকদের মাথা ফাটালো, তাদেরকে ধরে জেলের মধ্যে রাখুক। তার যেন সত্যি বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করতে চাইছে। আর এদেরকে যদি বাইরে ছেড়ে রাখে, সমাজে বিশৃঙ্খলা হবে, সমাজে হিংসা হবে। ওই আধিকারিকদের মাথা ফাটানো শুধু নয়, সাধারণ মানুষ তাহলে সন্দেশখালীতে কত কষ্ট করে বসবাস করছে, তাহলে একটু ভাবুন আপনারা। যদি সেন্ট্রাল ফোর্স, যাদের হাতে AK-47 বা বড় বড় মেশিন আছে, তাদেরকে যদি ওখান থেকে হাঁটিয়ে দিতে পারে, যারা আমরা সাধারণ মানুষ সন্দেশখালীতে বসবাস করি, তাদের উপরে কি অত্যাচার করছে এরা। আর এদেরকে প্রশ্রয় কে দিচ্ছে? তৃণমূল কংগ্রেস দিচ্ছে। কদিন আগে এই শাহজাহান শেখের কি দেখলাম, রাজ্যের একটা মন্ত্রীকে ধাক্কা দিয়ে এক প্রকার বার করে দিল, তাদেরই মন্ত্রীকে, কিছু করলো না। মানে এরা এত অবৈধ কাজের সাথে যুক্ত, দল এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভয় পাচ্ছে। এই জন্যই যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাহলে কি হবে? ভোট লুটপাট করতে পারবে না, সিটে হেরে যাবে। মানে জেতার জন্য এরা গণতন্ত্রকে বিপন্ন হয়ে যাক, কোর্টের অর্ডারকে তুমি গুলি মারো, কোনো ব্যাপার নেই। ইডি আধিকারিকদের মাথা ফাটাও, কোনো ব্যাপার নেই এদের শুধু জেতা নিয়ে দরকার। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে জেতা হারাটা বড় কথা নয়, সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে হবে, মানুষের অধিকার বুঝিয়ে দিতে হবে। আজকে মানুষ তার অধিকার পাচ্ছে না, মানুষের অধিকারটাই মানুষকে জানানো হচ্ছে না। তাই আমি এই জায়গায় দাঁড়িয়ে আমি প্রত্যেকটা যারা এসেছেন, যারা দূরে কাছে আছেন, প্রত্যেকের কাছে অনুরোধ করব, আমরা এখানে ভিন্ন ধর্মের মানুষ আছি, আমরা কিন্তু প্রত্যেকের বাড়িতে খোঁজ নিলে দেখা যাবে ধর্মগ্রন্থ আছে। যে হিন্দু ধর্মের মানুষ,
হিন্দু ধর্মীয় গ্রন্থ আছে, মুসলিম ধর্মের মানুষ ধর্মগ্রন্থ আছে, আমরা সেটাকে অধ্যয়ন করি, কারণ বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য, বাস্তব জীবনে চলার জন্য ধর্মগ্রন্থটা পড়ি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, অবশ্যই ধর্মগ্রন্থ যারা ধার্মিক, যারা ধর্মগ্রন্থে বিশ্বাসী, তা অবশ্যই তারা পড়বে, বেশি বেশি করে পড়া দরকার আমি মনে করি। কারণ ধর্ম কোনোদিন হিংসার কথা বলে না, ধর্ম কোনোদিন মারামারির কথা বলে না, ধর্ম সবসময় মিলনের কথা বলে। তাই আমি প্রত্যেককে বলবো, ধর্মগ্রন্থ পড়ার সাথে সাথে আর একটা কাজ আমাদেরকে করতে হবে, আমাদের দেশের সংবিধান বিচার ব্যবস্থা সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে। আমরা যেমন ধর্মগ্রন্থ বাড়িতে রাখছি, পড়ছি, সাথে সাথে আমাদের সংবিধানটাকেও আমরা দেশ বাড়িতে রাখবো, পড়বো। আমাদের অধিকার কি আমরা সেখানে দেখবো, ওখানে কারো দাদা দিদিরকে বলতে হবে না, কারো দয় দাক্ষিণাতে আমরা স্বাধীনতা পাইনি। আপনার আমার পূর্বপুরুষের লড়াইয়ের ফলে আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা পাওয়ার পরে আমরা সংবিধান পেয়েছি। আপনার আমার অধিকার সেখানে সুনিশ্চিত করা আছে। কেউ বললো এটা দেবো, কেউ বললো ওটা দেবো না, ওটা বড় কথা নয়। আপনাকে আমাকে জানতে হবে আপনার আমার অধিকারটা কি, সেখানে লিপিবদ্ধ আছে সংবিধানের মধ্যে। স্বাস্থ্যের অধিকারের কথা আছে, কর্মসংস্থানের কথা আছে, অন্যের কথা আছে, বাসস্থানের কথা আছে। আমরা পাচ্ছি না, আমরা জানছি না। আজকে দেখুন আবাস যোজনা নিয়ে দুর্নীতি হয়েছে, রেড়ে করে উঠেছে সাধারণ মানুষ, ওই জন্যই এখন সেকেন্ড লিস্ট তৈরি হচ্ছে। কিন্তু আপনাদের জেনে রাখা দরকার বাসস্থানের অধিকারটা কোথায় আছে। সংবিধান মৌলিক অধিকারের মধ্যে সুনিশ্চিত করেছে আপনার বাসস্থানের অধিকারটাকে সুনিশ্চিত করবে। কিন্তু আজকের ডেটে কি দেখছি, তৃণমূল কংগ্রেস বলছে ওদের সাথে মিটিং মিছিলে না গেলে তাহলে নাকি আবাস যোজনার বাড়ি দেবে না। এটা বলার সাহসটা পাচ্ছে কি করে? এলাকার মানুষ সংবিধান সম্পর্কে সচেতন না থাকার ফলে বলার সাহস পাচ্ছে, এটা বলা যায় না। উল্টে আমি বলবো আপনারা প্রশ্ন করুন, সংবিধানের 12 থেকে 35 ধারাটা একবার পড়ুন, ওখানে ফান্ডামেন্টাল রাইটস এর কথা বলা আছে, মৌলিক অধিকারের কথা বলা আছে, মৌলিক অধিকারের মধ্যে বাসস্থানের কথা উল্লেখ আছে। তাই আপনাদের বলবো দেখুন, সংবিধান খুলে দেখুন, আপনার অধিকার ওখানে সুনিশ্চিত করেছে। আজকের পর থেকে প্রশ্ন করুন ওদেরকে যে তোরা 12 বছর ক্ষমতায় আছে, এখনো পর্যন্ত আমার পাড়ার অমুকের বাড়ির টালির চালটা পাকা হলো না কেন? এখনো মাটির বাড়িতে বসবাস করছে কেন? এখনো ওর বাসস্থান সুনিশ্চিত হলো না কেন? এই আওয়াজটা তুলতে হবে। এর পরিবর্তে ও কি বলছে, আমাদের দলের ঝান্ডা নিয়ে মিটিং এ চলো, না হলে নাকি বাড়ি পাবে না। আমি আপনাদের বলি, কারো বাড়ি পাওয়ার জন্য কারো দলের ঝান্ডা নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। আপনার অধিকার, শাসক যখন নির্বাচনে নেমেছিল, যখন জিতার পরে শপথ গ্রহণ করেছে, তার দায়িত্ব হয়ে গেল আপনার পাড়ার যার মাটির বাড়ি তার পাকা বাড়ির ব্যবস্থা করে দিতে হবে। এটা তার কর্তব্যের মধ্যে পড়ে, আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। আমরা পাচ্ছি না কেন, এই প্রশ্নটা আমাদের তুলতে হবে। তাই বলবো সচেতন হন, সজাগ হন। আপনারা যদি একটু সচেতন আর সজাগ হন, ঠিক ভোটের সময় আপনাদেরকে মনে হয় কি বলুন তো, আপনারা রাজা। ভোটের সময় মনে হয় না কাকা, জ্যাঠা, নানা, খালা, মাসি, পিসি যেখানে হাত দিয়ে নমস্কার করতে বলবে সেখানে হাত দিয়ে নমস্কার করে দেবে। যদি বলে পায়ের নিচে জুতোতে হাত দাও, তো হাত দিয়ে দেবে। তাই তো নয় ভাই? ভোটের সময় এটা করে। আর ভোট মিটে গেলে সেই জ্যাঠাটাই যদি একবার যায় একটা কোনো সিগনেচারের জন্য, অন্তত 3 জোড়া জুতো ছিঁড়তে হবে। আবার এমপির কাছে তো পৌঁছাতেই পারবে না। আমার বক্তব্য হচ্ছে একটা আপনাদের কাছে অনুরোধ করছি, ঠিক ভোটের সময় যে ধরনের আপনারা রাজার মতো থাকেন, আপনাদের কাছে এসে হুজুর হুজুর করে ভোটটা দেবেন, ভোটটা দেবেন। আপনারা যদি সচেতন থাকেন, কোন টাকা পয়সা অবৈধ কোন লেনদেনকে উপেক্ষা করে যদি সচেতন থাকেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 5 বছর এমপি আপনার দ্বারে পড়ে থাকবে। আপনাকে এমপির কাছে যেতে হবে না, এমপি আপনার কাছে এসে এখানে পরিষেবা দেবে। আপনারা একটু সজাগ হন। ওই 2000 টাকা রাত্রে এসে দিয়ে দিল, 500 টাকা রাত্রে এসে দিয়ে দিল, টাকাটা ছাড়বেন না, টাকা ছাড়বেন না, কিন্তু টাকাটাও নেবেন। বিরিয়ানির প্যাকেট দিচ্ছ, নিয়ে নেবেন, ছাড়বেন না কিছু। ভোটটা কিন্তু সঠিক লোককে দিন, তাহলে বুঝতে পারবেন। দুয়ারে এখন সরকার আসছে, তো দুয়ারে এমপি এমএলএ এসে যাবে, আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি। আর সেটা আইসব দেখাবে পথ। শুধু ভোটের সময় 2-2.5 মাস খুব দুয়ারে দুয়ারে মানুষের ঘুরলেন, ভোট মিটে যাওয়ার পরে কোনো পাত্তা নাই। তো সময় আসছে, আগামী দিনে অপেক্ষা থাকুন। আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, সাথ দেন, ওই 5 বছর এমপি কে দুয়ারেই ফেলে রাখবো আমরা। যারা এসটি এসসি সমাজের মানুষ আছেন তাদের বলবো এটা একটু ডাউনলোড করে নিয়ে একটু দেখবেন। আপনাদের মোবাইল এখন সবার হাতে তো গুগল অ্যান্ড্রয়েড সেট আছে,
প্রিভেনশন অফ 1989 STSC অ্যাট্রোসিটিজ অ্যাক্ট, যে যার ল্যাঙ্গুয়েজে পাবেন, যে বাংলা, ইংলিশ, তামিল, তেলুগু, যার যেটা ভাষা আছে, মাতৃভাষা আছে, সে পেয়ে যাবেন। ওগুলো হাতে রাখবেন, সংবিধানের কপিটা রাখবেন। কে কি বলছে দেখার দরকার নাই, আপনার অধিকার সংবিধানের মধ্যে সুনিশ্চিত করা আছে, আপনি দেখুন না। আমি এসে একটা ভুলভাল কথা বলে দিয়ে চলে গেলাম, ওটা নিয়ে হই হই করে দরকার নেই। কি বলছি সংবিধানের পাতা খুলে দেখে নিন সত্যি কি মিথ্যা। যারা মাইনরিটি সমাজের আছেন, হা হুতাশার জায়গা কোথায় আছে? সিএএ নাকি নিয়ে অনেক ভয় দেখাচ্ছে। আচ্ছা, সিএএ এর আইন কেউ পড়েছেন? ভারতীয় মুসলিমদেরকে তাড়িয়ে দেবে বা ভারতীয়কে তাড়াবে কোনো জায়গায় বলা আছে? তো ভয় পাওয়ার কি আছে? যারা ভয় পাচ্ছেন তার দাদুরা কি বাংলাদেশ থেকে এসেছে নাকি? বাংলাদেশ যদি সিএএ করে ভয় বিপদ আছে, কিন্তু বাংলাদেশ যদি সিএএ করে বিপদ আছে, তাহলে বাংলা এখান থেকে বাংলাদেশে অনেক মানুষ গিয়েছে, তখন বিপদে পড়ে যাবে। তো বলছি হা হুতাশার জায়গা নাই, আমরা দায়িত্বশীল নাগরিক হয়ে উঠবো। আপনাদের কাছে অনুরোধ করি, একদম শেষের দিকে এসেছি, দায়িত্বশীল নাগরিক হয়ে উঠবো। দেখুন ব্যাপারটা হচ্ছে, এই কথাটা কে কেমন ভাবে নেবে জানি না। স্বচ্ছ ভারত অভিযানের নামে একটা দেশের সরকার একটা কল দিয়েছে। আমি আজকে মোদিজি আছে, বিগত দিনে মনমোহনজি ছিল, আগামী দিনে অন্য কেউ আসবে। আমি কে আছে তাকে না, বড় কথা চেয়ারটার কথা বলছি। দেশ আমাদের সবার দেশ, আমাদেরকে দায়িত্বশীল হয়ে উঠতে হবে। আমরা দেখেছি কি করতে দেখেছি, যে পান তেরেঙ্গা খেয়ে যেখানে ইচ্ছা থুতু ফেলছে, যেখানে ভালো রং করা আছে সেই জায়গাটাই যেন বেশি ফেলছে। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, দাদা যারা আছেন উপস্থিত আছেন, আমরা দায়িত্বশীল নাগরিক হয়ে উঠব। আমাদের কর্মকাণ্ড, আমাদের কাজে বাংলা তথা দেশ কিভাবে এগিয়ে যাবে সেটা আমরা করব। আমাদের দেশে 60 কোটি যুবক আছে, যেটা পৃথিবীর আর কোনো দেশে নেই। যে শক্তিটা আছে, এই শক্তিটাকে যদি সঠিক জায়গায় কাজে লাগাই, পৃথিবীর শ্রেষ্ঠ আসনে আমরা থাকবো। চীন আমাদের কি দখল করবে, আমাদেরকে দিকে তাকাতে ভয় পাবে চীন। কিন্তু আমাদেরকে বিভিন্ন জায়গায়, কাউকে ধর্মের নামে, কাউকে বর্ণের নামে, কাউকে জাতের নামে, তুই আপার কাস্ট, তুই লোয়ার কাস্ট, তুই অচ্ছুত, তুই অস্পৃশ্য, তুই হিন্দু, তুই মুসলমান, তুই খ্রিস্টান, বিভিন্ন ভাবে আমাদেরকে ভাগ করে রেখেছে। ফলে কি হচ্ছে, আমরা দুর্বল হয়ে যাচ্ছি। আমাদের যার পরিচয় অবশ্যই থাকুক, সেই কথা আমাদের মনে রাখতে হবে। দেশকে স্বাধীন করার সময় কিন্তু একটা কুচক্র চালিয়েছিল, এনফিল্ড রাইফেল। ওই বন্দুকের টোটাতে কি বলা হয়েছিল, শুয়োর আর গরুর চর্বি মেশানো আছে। ফলে কি হবে, হিন্দু ভাই আর মুসলমানরা ওই দাঁতে কেটে কার্তুজটা বন্দুকে ভরবে না। মানে এই যে আমাদের মধ্যে ভাগ করে দেওয়া, লড়াই থেকে পিছু হয়ে যাবে। এখনো কিন্তু অনেকে চালাচ্ছে, ওটা আমাদের দেখলে হবে না। আমাদের দেশ কিভাবে এগিয়ে যাবে ভাবতে হবে। আজকে দেশ চালানোর দায়িত্ব বিজেপিকে আছে, কালকে আপনার হাতে আসতে পারে। এটা দেশের সব থেকে বড় গর্ব করে বলতে পারি আমরা, যে একজন চাওয়ালা দেশের প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে আপনি কেন হতে পারবেন না? এটা আমাদের দেশ আমাদের ক্ষমতা দিয়েছে, সংবিধান আমাকে এত পাওয়ার দিয়েছে, তাহলে আমাদের দেশকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আমরা দায়িত্বশীল নাগরিক হয়ে উঠবো। আমাদের কর্মকাণ্ড দ্বারাই আমার দেশ কিভাবে এগিয়ে যাবে আমরা মাথায় রাখবো। তার জন্য আমি আজকে আপনাদেরকে দুটো অনুরোধ করব। প্রথম অনুরোধ হচ্ছে, আমরা যারা তেরেঙ্গা খাই বা ওই ধরনের কেউ খাই, দেখুন ওটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, সবাই জানি। অন্তত আমি বলবো ওটাকে বন্ধ করে। দ্বিতীয় কথা হচ্ছে, যেটা ফেলছি আমরা, থুতু বলুন বা যাই বলুন না কেন, পিক বলুন, যেটা ফেলছি একটা নির্দিষ্ট জায়গায় ফেলি। ধরুন এই ডানকুনি ব্রিজের কথা বলছি, ডানকুনি ব্রিজে দেখবেন নতুন রং করেছে, এই উড়াল পুলটার কথা বলছি, দেখবেন যেখানে যত ভালো রং করা সেখানে বেশি করে টিপ করে ফেলছে। এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। আমার জিনিস, আপনার যে থুতু ফেলছে তার ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু রংটা হয়েছে, হয়তো সে সচেতনতার অভাবের জন্য এটা করছে, তারই ট্যাক্সের টাকা দিয়ে রংটা হয়েছে। নোংরা হয়ে গেলে আবার তারই ট্যাক্সের টাকা দিয়ে রং হবে, তাহলে আমি আমার জিনিসকে কেন ক্ষতি করব? দ্বিতীয় কথা হচ্ছে, এখন দেখুন প্লাস্টিক নিয়ে একটা প্রচুর চলছে। এই প্লাস্টিকের ফলে উষ্ণায়ন বেড়ে যাচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। আমরা এই প্লাস্টিক বর্জন করব, নির্দিষ্ট যে আইন আছে সেটাকে মান্যতা দিয়ে চলবো। আর এবং যে আমরা যেখানে সেখানে এই যে পানির বোতল খেয়েছি ফেলে দিচ্ছি, এগুলো থেকে আমরা দূরে থাকবো। আমি অনুরোধ করে বলবো একটা কথা, আপনার নিজের কাছ থেকে শুরু করুন, যে আমি আমার দেশকে, আমার বাংলাকে, আমার এলাকাকে স্বচ্ছ রাখবো। আমি আমার কথা বলছি, আমি বড়াই করছি না। আমার গাড়িতে গিয়ে দেখতে পাবেন ছোট্ট একটা ডাস্টবিন আছে, যে দেখতে পারেন। আমি এই জন্যই বোঝানোর জন্য বলছি, যদি আমি না ভাবি, আমি যদি না এগিয়ে আসি, আমি আপনার কাছে কিভাবে আশা করবো? ঠিক একই ভাবে আমরা প্রত্যেকে যদি এগিয়ে আসি, যে আমি অন্তত আমার দেশকে নোংরা রাখবো না, তাহলে দেশ পরিষ্কার থাকবে, দেশ স্বচ্ছ থাকবে।
এই বলে আপনাদের সামনে বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে যে রক্ত যোদ্ধারা রক্ত দিতে এসেছেন প্রত্যেককে আন্তরিক অভিনন্দন। যে ভাইরা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের প্রোগ্রামে সময় দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, প্রশাসনের বন্ধুদেরকেও ধন্যবাদ জানাই। অবশ্যই প্রশাসনের হয়ে আমাদেরকে গলা ফাটাতে হবে, তারা আমাদের বন্ধু। সরকার, এই তৃণমূল সরকার ক্ষমতায় আসার আগে 2011 সালের আগে চিৎকার করে বলছিলেন মমতা ব্যানার্জি, যারা কেন্দ্রীয় সমহারে ডিএ দিতে পারেন না তাদের সরকার পরিচালনা তাদের না থাকাই ভালো। তো 12 বছরে কেন্দ্রীয় সমহারে ডিএ দিতে পারছে না, এরা কেন এখনো ক্ষমতায় আছে? এই প্রশ্ন আমাদেরকে তুলতে হবে। আমরা চাইবো যে কেন্দ্রীয় সমহারে ডিএর ব্যবস্থা করা হোক। সাথে সাথে পুলিশের কথা বলছি, প্রায় 1.5 লক্ষ শূন্য পদ আছে, সেগুলো যাতে দ্রুত পূরণ হোক। দ্রুত পূরণ হলেই তো আপনার আমার বাড়ির ছেলেরাই তো পুলিশে চাকরি করবে, আপনার আমার বাড়ির ছেলেরাই তো সরকারি চাকরি পাবে, তাদের পরিবার তো ভালো থাকবে। তাই আওয়াজ তুলতে হবে। পুলিশের যে 1.5 লক্ষ শূন্য পদ সহ প্রায় 6.5 লক্ষ শূন্য পদ আছে, স্বচ্ছতার সাথে, কোনো দুর্নীতি নয়, যার বাবার টাকা নাই সে চাকরি পাবে না এই ধরনের ব্যাপার নয়, যার মেধা আছে মেধাকে প্রাধান্য দিয়ে সে চাকরি পাক, এই দাবি জানাই। আপনাদেরকে ওই দাবির আওয়াজ তুলতে হবে। এই বলে বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী 21শে জানুয়ারি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে, ন্যায় ফিরে পাওয়ার লক্ষ্যে, আপনার অধিকার আপনি বুঝে নিতে